একটু চোখ বন্ধ করে ৪,৫০০ বছর আগের সেই ধু ধু মরুভূমির দৃশ্যটা ভাবুন তো। মাথার ওপর গনগনে রোদ, চারদিকে শুধু বালি আর বালি। আর এর ঠিক মাঝখানেই চলছে মানুষের ইতিহাসের সবচেয়ে বড় আর অবিশ্বাস্য এক নির্মাণযোগ্য। ভাবা যায়, সেই যুগে আধুনিক দানবাকৃতির ক্রেন নেই, মাটি কাটার বুলডোজার নেই, এমনকি ভারী জিনিস টানার জন্য চাকাবালা কোনো গাড়িও তৈরি হয়নি। কিন্তু তারপরেও শুধু মানুষের হাতের ওপর ভর করে মাথা তুলে দাঁড়াচ্ছে পাহাড়ের সমান এক একটা কাঠামো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গিজার গ্রেট পিরামিড। কিভাবে ঘটেছিল এই অসাধ্য সাধন? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই জানার চেষ্টা করব। সেই প্রাচীন রহস্যের একদম গভীরে যাব আমরা, যা আজও বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানী আর প্রত্নতত্ত্ববিদদের রাতের ঘুম হারাম করে রেখেছে। গিজার এই গ্রেট পিরামিডের সামনে গিয়ে জাস্ট দাঁড়ালে যে কারো নিজেকে একটা ছোট্ট পিঁপড়ের মতো মনে হতে বাধ্য। এর উচ্চতা প্রায় ১৪৭ মিটার, মানে আজকের দিনের একটা ৪০ তলা বিল্ডিংয়ের সমান উঁচু। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই বিশাল বিল্ডিংটা বানাতে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে তার এক একটার ওজন ২.৫ টন থেকে শুরু করে ৮০ টন পর্যন্ত। একটু ভেবে দেখুন তো, আজকের দিনে আমাদের হাতে কত অত্যাধুনিক প্রযুক্তি আছে, শক্তিশালী সব ক্রেন আছে, তারপরও এত ভারী পাথর তোলাটা রীতিমতো ঘাম ছুটিয়ে দেওয়ার মতো কাজ। আর সেই হাজার হাজার বছর আগে তারা কেবল কিছু দড়ি আর কাঠের ওপর ভর করে এত ওজনের পাথর একদম পাহাড়ের চূড়ায় তুলে ফেলেছিল। এই ব্যাপারটা ভাবলেই আসলে প্রথম ধাক্কাটা লাগে। পিরামিডে শুধু উচ্চতা বা পাথরের ওজনের কথা বাদ দিন, পুরো কাঠামোর মোট ওজনের কথা শুনলে সত্যিই চোখ কপালে উঠতে বাধ্য। আমরা যদি আধুনিক প্রকৌশলের অন্যতম সেরা নিদর্শন দুবাইয়ের বুর্জ খলিফার কথা ধরি, তার মোট ওজন প্রায় ৫ লক্ষ টন। শুনতে বেশ ভারী লাগছে, তাই না? কিন্তু গিজার গ্রেট পিরামিডের মোট ওজন হচ্ছে প্রায় ৬০ লক্ষ টন। মানে সোজা কথায় বলতে গেলে আধুনিক প্রযুক্তির চূড়ান্ত নিদর্শন এরকম ১২টা বুর্জ খলিফাকে যদি একসাথে এক পাল্লায় মাপা যায়, তবে সেটা প্রাচীন মিশরের ওই একটা গ্রেট পিরামিডের ওজনের ঠিক সমান হবে। কোনো রকম আধুনিক ভিত্তি বা ফাউন্ডেশন ছাড়া এত ভারী একটা জিনিস হাজার হাজার বছর ধরে একটা নির্দিষ্ট জায়গায় কিভাবে যে টিকে আছে, সেটা আজকের দিনের ইঞ্জিনিয়ারদের কাছেও এক বিশাল রহস্য। তো এই বিশাল নির্মাণের ক্ষেত্রে প্রথম ধাক্কাটা ছিল লজিস্টিক্স বা রসদ সরবরাহ। সময়টা খ্রিস্টপূর্ব ২৫৬০ অব্দ। ফারাও খুফুর নির্দেশে শুরু হলো এই অতিকায় নির্মাণ কাজ। আর এর জন্য দরকার পড়েছিল প্রায় ২৩ লক্ষ চুনাপাথর এবং গ্রানাইট ব্লক। কিন্তু এখানে সবচেয়ে বড় লজিস্টিক দুঃস্বপ্নটা কি ছিল জানেন? এই বিশাল সাইজের গ্রানাইট পাথরগুলো কিন্তু গিজার আশেপাশে কোথাও পাওয়া যেত না। এগুলোর উৎস ছিল আসওয়ান শহর, যা পিরামিড নির্মাণের জায়গা থেকে পুরো ৮০০ কিলোমিটার দূরে। একটু চিন্তা করে দেখুন, কোনো ইঞ্জিন চালিত যান নেই, রাস্তাঘাট নেই, কেবল নৌকায় করে নীল নদের স্রোতকে কাজে লাগিয়ে মাইলের পর মাইল এই ভারী পাথরগুলো পরিবহন করা হয়েছিল। প্রাচীন পৃথিবীর ইতিহাসে এত নিখুঁত আর বিশাল লজিস্টিক অপারেশনের দ্বিতীয় কোনো উদাহরণ নেই। এত সব বাধা পেরিয়ে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা হলো তা নিয়ে বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করেছেন। তারা মূলত ৩টি প্রধান ধাপের কথা বলেন। প্রথমত, নীল নদের বুকে বিশাল সব নৌকায় করে পাথরগুলো গিজার কাছাকাছি আনা হতো। দ্বিতীয়ত, বালির ওপর দিয়ে পাথর টানার সময় ঘর্ষণ কমানোর জন্য বালিতে পরিমাণ মতো পানি ঢালা হতো। আর কাঠের তৈরি বিশাল স্লেজের ওপর দিয়ে হাজার হাজার মানুষ একসাথে দড়ি ধরে পাথরগুলো টেনে উপরে তুলত। আর একদম শেষ ধাপে কাঠের লিভার বা কপিকলের আদিম এক সংস্করণের সাহায্যে পাথরগুলোকে মিলিমিটারের হিসেবে নিখুঁতভাবে জায়গামতো বসানো হতো। পুরোটাই ছিল আসলে মানুষের অপরিসীম গায়ের জোর আর অসাধারণ বুদ্ধিমত্তার এক দারুণ খেলা। এখন একটা অদ্ভুত পরিসংখ্যানের কথা বলি। ইতিহাসবিদরা বলেন এই পুরো গ্রেট পিরামিডটি তৈরি করতে সময় লেগেছিল মাত্র ২০ বছর। এখন এই হিসাবটাকে যদি একটু ভেঙে দেখি, তবে যে রেজাল্ট আসে তা রীতিমতো গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো। ২০ বছরে কাজটা শেষ করতে হলে শ্রমিকদের দিন রাত অবিরাম কাজ করতে হয়েছিল। আর গড়ে প্রতি ৩ মিনিটে একটি করে ২.৫ থেকে ৮০ টন ওজনের পাথর বসাতে হয়েছিল। টানা ২০টা বছর ধরে দিনে রাতে প্রতি ৩ মিনিটে একটা করে বিশাল পাথর নিখুঁতভাবে স্থাপন করা। আধুনিক প্রযুক্তি ছাড়াও মানুষের পক্ষে কিভাবে এরকম অমানসিক শ্রম দেওয়া সম্ভব হয়েছিল তা সত্যি কল্পনার বাইরে। এবার আসি এই নির্মাণের পেছনের মানুষগুলোকে নিয়ে, প্রচলিত কিছু মেথ আর বাস্তবের গল্পে। আমরা যারা হলিউডের সিনেমা দেখেছি তাদের সবার মাথায় একটা দৃশ্য খুব ভালোভাবে গেঁথে আছে,
সেটা হলো একদল অত্যাচারিত কৃতদাস, যাদের পিঠে চাবুক মারা হচ্ছে আর তারা ধুকে ধুকে বড় বড় পাথর টানছে। কিন্তু আধুনিক প্রত্নতত্ত্ব এসে এই ধারণাকে একেবারেই ভুল প্রমাণ করেছে। আসল সত্যিটা হলো পিরামিড কোনো কৃতদাসদের রক্তঘামে তৈরি হয়নি, বরং যারা এটি বানিয়েছিলেন তারা ছিলেন মিশরের অত্যন্ত দক্ষ এবং পারিশ্রমিক পাওয়া শ্রমিক। তাদের থাকার জন্য বিশাল সব ব্যারাক ছিল, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ মাংস এবং বিয়ারের রেশন দেয়া হতো। এটা তাদের কাছে একটা পবিত্র দায়িত্বের মতো ছিল। এমনকি ফারাওর এই কাজ করতে গিয়ে কেউ মারা গেলে তাকে পিরামিডের খুব কাছেই অত্যন্ত সম্মানের সাথে সমাহিত করা হতো। এটা কোনো অত্যাচারের গল্প নয়, বরং পুরো একটা জাতির একতাবদ্ধ হওয়ার গল্প। পিরামিড নিয়ে তো অনেক কথা হলো, এবার চলুন দেখে নিই এই নিখুঁত স্থাপত্য ঘিরে গড়ে ওঠা কিছু অদ্ভুত তথ্য আর মহাজাগতিক সারিবদ্ধতার রহস্য। গিজা পিরামিডগুলোর স্থাপত্য এতটাই নিখুঁত যে তা বিজ্ঞানীদের বারবার অবাক করেছে। যেমন ধরুন 1989-এ রবার্ট বোভাল নামের একজন অরিয়ন কোরিলেশন থিওরি নামে একটা দারুণ তত্ত্ব প্রস্তাব করেন। তিনি দেখান যে গিজার 3টি পিরামিডের অবস্থান রাতের আকাশের ওরিয়ন বেল্টের 3টি উজ্জ্বল তারার অবস্থানের সাথে একেবারে হুবহু মিলে যায়। এখানেই শেষ নয়, এই বিশাল কাঠামো পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকের সাথে এতটাই নিখুঁতভাবে সারিবদ্ধ যে এর ভুলের মাত্রা মাত্র 1 ডিগ্রির 15 ভাগের 1 ভাগ। জাস্ট ভাবুন, আজকের দিনে স্যাটেলাইট প্রযুক্তি ছাড়া এই লেভেলের নির্ভুলতা অর্জন করা কি কোনোভাবেই সম্ভব? আর এই অভাবনীয় নির্ভুলতাই আসলে সবচেয়ে বড় প্রশ্নটার জন্ম দেয়। প্রাচীন মিশরীয়দের কাছে কোনো কম্পাস ছিল না, কোনো জিপিএস ছিল না, এমনকি উন্নত গণিতের ধারণাও তখনও সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। তাহলে মাস্টারপিস তৈরি হলো কিভাবে? এই যুক্তির ফাঁকফোকর থেকেই জন্ম নিয়েছে অনেক ষড়যন্ত্র তত্ত্ব। অনেকেই খুব সিরিয়াসলি বিশ্বাস করতে শুরু করেন যে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনরাই হয়তো পৃথিবীতে এসে এই পিরামিডগুলোর নকশা দিয়ে গিয়েছিল বা নির্মাণে সাহায্য করেছিল। আমরা অবশ্যই এখানে কোনো নির্দিষ্ট তত্ত্বের পক্ষ নিচ্ছি না, তবে এটা তো মানতেই হবে যে প্রাচীন মিশরীয়দের এই নিখুঁত স্থাপত্য গান আজও আধুনিক মানুষের মনে এক বিশাল বিস্ময়ের জন্ম দেয়। এলিয়েন তত্ত্বের বাইরেও কিন্তু আরও অদ্ভুত কিছু ধারণা ঘুরে বেড়ায়। যেমন মিশরের হাতর মন্দিরে খোদাই করা একটা চিত্র আছে, যেটাকে ড্যান্ডেরা লাইট বলা হয়। এই চিত্রটা নিয়ে বিতর্কের শেষ নেই, কারণ ছবিটা দেখতে অবিকল একটা বিশাল আধুনিক বৈদ্যুতিক বাল্বের মতো, আর তার ভেতরে ফিলামেন্ট হিসেবে একটা সাপকে দেখানো হয়েছে। এই ছবির ওপর ভিত্তি করে একদল মানুষের জোরালো দাবি, পিরামিডগুলো আসলে কোনো সমাধিস্থল ছিল না, বরং এগুলো ছিল প্রাচীনকালের বিশাল সব পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্র। অবশ্য মূলধারার বিজ্ঞানীরা এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তাদের মতে এটা কেবলই একটা পৌরাণিক রূপক চিত্র, আর পিরামিডগুলোর শতভাগ মানব প্রকৌশলেরই এক অতুলনীয় ফসল। এরপর আমরা চলে আসছি ফেরাওদের মৃত্যু পরবর্তী জীবন, মমি এবং সেই বিখ্যাত অভিশাপের প্রসঙ্গে। প্রাচীন মিশরীয়রা মন থেকে বিশ্বাস করত যে মৃত্যু মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা অন্য আরেকটা অনন্ত জীবনের শুরু মাত্র। আর এই পিরামিডগুলো ছিল ফেরাওদের সেই অনন্ত জীবনে নিরাপদে পৌঁছানোর এক একটা দুর্ভেদ্য যান। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় হতাশা বা রহস্যটা লুকিয়ে আছে ঠিক এখানেই। শত শত বছর পর যখন অনুসন্ধানকারীরা হাজারো বাধা পেরিয়ে গিজার গ্রেট পিরামিডের একেবারে কেন্দ্রে, মানে ফেরাও খুফুর মূল চেম্বারে গিয়ে পৌঁছালো, তখন তারা সেখানে কি দেখেছিল জানেন? কিচ্ছু না, পুরো ঘর ফাঁকা। সেখানে কেবল একটা ভাঙা খালি পাথরের কফিন পড়েছিল, কোনো মমি নেই, কোনো মহামূল্যবান গুপ্তধন নেই। তাহলে কি প্রাচীন কবরচোরেরা আগেই সবকিছু লুট করে নিয়েছিল, নাকি এই বিশাল কাঠামোটি আসলে কখনো কোনো সমাধিস্থল হিসেবে ব্যবহৃতই হয়নি? আর মমি বা সমাধির কথা উঠলেই অবধারিতভাবে চলে আসে ফারাওদের অভিশাপের কথা। 1922 সালে হাওয়ার্ড কার্টার যখন রাজা তুতেনখামেনের একেবারে অক্ষত সমাধি আবিষ্কার করলেন, তখন সারা পৃথিবীতে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল। কিন্তু এরপরে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত আর রহস্যময় ঘটনা। ওই অনুসন্ধান দলের অনেকেই হঠাৎ করে খুব অদ্ভুত সব রোগে ভুগে মারা যেতে শুরু করেন। আর সে আমলের সংবাদপত্রগুলো তো এই খবর লুফে নিয়েছিল। চারদিকে ছড়িয়ে পড়ে যে ফারাওয়ের শান্তিতে যারা বিঘ্ন ঘটাবে তাদের মৃত্যু অবধারিত। কিন্তু বিজ্ঞান এর একটা অত্যন্ত যৌক্তিক আর শীতল ব্যাখ্যা দেয়। হাজার হাজার বছর ধরে সিল করা একটা আবদ্ধ ঘরে জমে থাকা বিষাক্ত গ্যাস এবং প্রাচীন প্রাণঘাতী ব্যাকটেরিয়াই ছিল এই রহস্যময় মৃত্যুগুলোর পেছনের আসল কারণ, কোনো অতিপ্রাকৃত অভিশাপ নয়। আচ্ছা,
আজ আমরা পিরামিডের যে রুক্ষ বাদামি রঙের সিঁড়ির মতো রূপটা দেখি ৪,৫০০ বছর আগে কিন্তু এটা মোটেও এমন দেখতে ছিল না। হাজার হাজার বছরের রোদ, বৃষ্টি, আবহাওয়া আর মানুষের লুটতরাজ এর আসল সৌন্দর্য কেড়ে নিয়েছে। শুরুতে এই পুরো পিরামিডটা অত্যন্ত মসৃণ আর চকচকে সাদা তুরা চুনা পাথর দিয়ে একেবারে ঢাকা ছিল। মরুভূমির ওই তপ্ত রোদে এই সাদা পিরামিডগুলো যখন আলো ছড়াতো তখন তা মাইলের পর মাইল দূর থেকে আক্ষরিক অর্থেই বিশাল একটা হীরকখণ্ডের মতো জ্বলজ্বল করত। আর ধারণা করা হয় এর চূড়ায় বসানো ছিল সোনায় মোড়ানো একটা পাথর। একবার ভাবুন তো, সে এক এমন স্বর্গীয় দৃশ্য ছিল যা কল্পনা করলেও আজ গায়ে কাঁটা দিয়ে ওঠে। এতক্ষণের এই দীর্ঘ আলোচনায় আমরা ইতিহাস, মিথ আর বিজ্ঞানের অনেকগুলো স্তর ঘেঁটে দেখলাম। এলিয়েন, প্রাচীন বিদ্যুৎ কেন্দ্র বা অভিশাপের গল্প শুনতে হয়তো অনেক রোমাঞ্চকর লাগে, কিন্তু বিশ্বাস করুন এর পেছনের আসল সত্যটা আরও অনেক বেশি রোমাঞ্চকর। এই পিরামিডগুলো প্রমাণ করে যে মানুষের অদম্য ইচ্ছা, নিখুঁত পরিকল্পনা আর সবাই মিলে একসাথে কাজ করার যে ক্ষমতা, তার সামনে কোনো বাধাই টিকতে পারে না। প্রাচীন মিশরীয় কারিগরদের সেই নিষ্ঠা আর অসামান্য মেধাই হাজার হাজার বছর পেরিয়ে আজও মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো একদম শেষে এসে আপনাদের সবার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যুগের পর যুগ ধরে আমরা এই পিরামিডগুলোর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু গিজার এই বিশাল পাথরগুলো কি সত্যিই কেবল মানব ইতিহাসের সেরা স্থাপত্যের নিদর্শন, নাকি এর গভীরে এখনও এমন কোনো প্রাচীন রহস্য লুকিয়ে আছে যা আবিষ্কারের জন্য আজও অন্ধকারের মাঝে প্রহর গুনছে? আজকের এই ব্যাখ্যার মাধ্যমে হয়তো আমরা কিছু পুরনো প্রশ্নের উত্তর পেয়েছি, কিন্তু অজানা আর নতুন প্রশ্নের তালিকাটা বোধহয় আরও একটু দীর্ঘই হলো।